হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের হিসাব বিজ্ঞান বিষয় নিয়ে আলোচনা করব। আমরা গতদিন প্রথম কিছু আলোচনা করেছি কিছু বিষয় নিয়ে। আজকে আমরা আরো কিছু প্রয়োজনীয় বিষয় নিয়ে আলোচনা করব, যেগুলো আমাদের হিসাব বিজ্ঞান পাঠের সাথে জানাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখনই শুরু করতে যাচ্ছি। আমাদের দ্বিতীয় দিনের ক্লাস। আমরা দেখতে পাচ্ছি ঘটনা কাকে বলে বা ঘটনা কি। সময়ের সাথে অবস্থার পরিবর্তনকে ঘটনা বলে, অর্থাৎ সময় অতিবাহিত হওয়ায় ঘটনা। আর্থিকভাবে বিচার করলে ঘটনাকে দুই ভাগে ভাগ করা যায়। হ্যাঁ বাবা, পড়াশোনা করছি। হ্যাঁ ওকে। আর্থিক ঘটনা, যে সকল ঘটনা অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য এবং ব্যক্তি বা প্রতিষ্ঠানের অর্থনৈতিক অবস্থার পরিবর্তন ঘটায় তাদেরকে আর্থিক ঘটনা বলে। যেমন সামিনা ব্যবসায় ৫,০০০ টাকা বিনিয়োগ করল। অনার্থিক ঘটনা, যে সকল ঘটনা অর্থের দ্বারা পরিমাপ করা যায় না বা অর্থনৈতিক অবস্থার পরিবর্তন হয় না তাদেরকে অনার্থিক ঘটনা বলে। যেমন বিশ্বস্ত ম্যানেজার চাকরি ছেড়ে চলে গেলেন। এরপর লেনদেন কাকে বলে। হিসাব শাস্ত্রবিদ এলসি ক্রোপারের মতে অর্থের আদান প্রদান বা অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য কোনো দ্রব্য বা সেবা আদান প্রদানের মাধ্যমে কোনো প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটলে এরূপ আদান প্রদানকে লেনদেন বলে। আধুনিক অর্থশাস্ত্রবিদ নোবেল নিওসঙ্গার এর মতে যে সকল ঘটনায় কারবারের সম্পত্তি, দায় ও মালিকানা সত্ত্বের পরিবর্তন ঘটে তাকে লেনদেন বলে। এটি একেবারে আধুনিক একটি ধারণা। আধুনিক অর্থশাস্ত্রবিদ নোবেল নিওসঙ্গারের মতে যে সকল ঘটনায় কারবারের সম্পত্তি, দায় ও মালিকানা সত্ত্বের পরিবর্তন ঘটে তাকে লেনদেন বলে। এছাড়া প্রখ্যাত হিসাববিদ কাইসো এন্ড কিমেল তাদের গ্রন্থে বলেছেন, Transactions are the economic events of an enterprise that are recorded by an accountant. লেনদেন হলো ব্যবসায়িক আর্থিক ঘটনা যা হিসাবরক্ষক কর্তৃক সংরক্ষণ করা হয়। গ্যাপ, জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপলস মোতাবেক যে সকল ঘটনা কারবারের সম্পদ, দায় অথবা মালিকানা সত্ত্বের পরিবর্তন ঘটায় তাকে লেনদেন বলে। এখন আসছি লেনদেনের বৈশিষ্ট্য বা লেনদেনকে চিহ্নিত করার উপায়। ক, অর্থমূল্যে পরিমাপযোগ্য। প্রতিটি লেনদেন আর্থিক মূল্য দ্বারা পরিমাপযোগ্য হতে হবে। অর্থাৎ যদি কোনো ঘটনা ফলে আর্থিক অঙ্কে পরিমাপযোগ্য পরিবর্তন ঘটে সেটাই লেনদেন। অর্থাৎ যেটাই ঘটুক সেটাকে অর্থের মূল্য পরিমাপযোগ্য হতে হবে। খ, আর্থিক অবস্থার পরিবর্তন। আর্থিক অবস্থার পরিবর্তন দুই ভাবে হতে পারে, যথা ১, পরিমাণগত
বা নিট পরিবর্তন। মোট সম্পদ ও দায়ের পরিবর্তন হলে তাকে নিট পরিবর্তন বা পরিমাণগত পরিবর্তন বলে। যেমন পাওনাদারকে 4,000 টাকা পরিশোধ করা হলো, এখানে নগদ সম্পদের পরিমাণ কমলো বা হ্রাস পেল এবং সেই সাথে দায় পরিশোধ হলো। অর্থাৎ এই পরিবর্তনের ফলে মোট সম্পদ এবং দায় দুটিই হ্রাস পাচ্ছে। এরপর আসছি কাঠামোগত বা গুণগত পরিবর্তন। যে লেনদেনের ফলে সম্পত্তি ও দায়ের মোট মূল্যের পরিবর্তন হয় না, শুধু সম্পত্তি বা দায় যে কোনো একটি হ্রাস বা বৃদ্ধি ঘটে, তাকে কাঠামোগত পরিবর্তন বলে। যেমন নগদে 5,000 টাকার আসবাবপত্র ক্রয় করা হলো, ব্যাংক হতে ঋণ গ্রহণ করে পাওনাদারকে পরিশোধ করা হলো। এখানে কাঠামোগত বা গুণগত পরিবর্তনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মোট যে সম্পদ বা মোট যে দায় সেটির কোনো পরিবর্তন হচ্ছে না। এখানে একটি সম্পদ হ্রাস পাচ্ছে এবং একটি সম্পদ হ্রাস পাচ্ছে, বিপরীতে অপর একটি সম্পদ বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ একটা সম্পদ বৃদ্ধি আবার সম্পদ হ্রাস পাচ্ছে, আবার অন্যদিকে অথবা একটি দায় বৃদ্ধি পাচ্ছে এবং একটি দায় হ্রাস পাচ্ছে, যার ফলে মোট সম্পদ বা মোট দায়ের কোনো পরিবর্তন হচ্ছে না। এটি হচ্ছে কাঠামোগত বা গুণগত পরিবর্তন। আরো একটি উদাহরণ আমরা দিতে পারি, দেনাদার বা প্রাপ্য হিসাবের অর্থ পাওয়া গেল। প্রাপ্য হিসাবের অর্থ পাওয়া গেলে একদিকে নগদ অর্থ বৃদ্ধি পাবে এবং প্রাপ্য হিসাব হ্রাস পাবে। সুতরাং মোট সম্পদের কোনো পরিবর্তন হবে না। এটি কাঠামোগত বা গুণগত পরিবর্তন। গ, দ্বৈত সত্তা। প্রত্যেকটি লেনদেনের দুটি পক্ষ থাকবে। একদিকে একটি পক্ষ সুবিধা গ্রহণ করলে অপর পক্ষ সুবিধা প্রদান করবে। অর্থাৎ যে পরিমাণ ডেবিট হবে সমপরিমাণ ক্রেডিট হবে। এটি হচ্ছে লেনদেনের দ্বৈত সত্তা। প্রত্যেকটি লেনদেনের দুটি পক্ষ থাকবে। ঘ, স্বয়ংসম্পূর্ণ ও স্বতন্ত্র। প্রত্যেকটি লেনদেন স্বয়ংসম্পূর্ণ, একটি লেনদেন অপরটির উপরে নির্ভরশীল হবে না। ইতিবৃত্তীয় ঘটনা উমর। সাধারণত লেনদেন আগে সংঘটিত হয় এবং পরে লিপিবদ্ধ করা হয়। এটা পর্যায়ক্রমে সময়ের সাথে ধারাবাহিকভাবে চলতে থাকে, কিন্তু কখনো কখনো সম্ভাব্য পরিবর্তনের স্বীকৃতি দিয়ে লেনদেন সংঘটিত হবার পূর্বেও লিপিবদ্ধ করা হয়। যেমন অনাদায়ী পাওনা সঞ্চিতি, অর্থাৎ অনাদায়ী পাওনা সৃষ্টির পূর্বেই অনেক সময় সঞ্চিতি হিসাবভুক্ত করা হয়। চ, দৃশ্যমানতা। লেনদেন সাধারণত দৃশ্যমান হয়, কিন্তু কখনো এটা ব্যতিক্রম হতে পারে। যেমন সম্পত্তির অবচয়কে এটা স্বাভাবিকভাবে দৃশ্যমান হয়। হিসাব নিকাশের ভিত্তি। কোনো ঘটনা লেনদেন হিসাবে স্বীকৃতি পাবে কিনা তা অনেক সময় হিসাব রাখার পদ্ধতির উপরে নির্ভর করে। যেমন নগদান ভিত্তিক পদ্ধতি, এই পদ্ধতিতে শুধুমাত্র নগদ প্রদান বা প্রাপ্তিকে লেনদেন হিসাবে স্বীকৃতি দেওয়া হয়। বকেয়া ভিত্তিক পদ্ধতি, এই পদ্ধতিতে নগদ প্রাপ্তি বা প্রদান না ঘটলেও লেনদেনকে স্বীকৃতি দেওয়া হয়। জ, প্রামাণ্য দলিল। প্রত্যেকটি লেনদেনের সমর্থনে প্রামাণ্য দলিল থাকবে। যেমন ক্রয়ের ক্ষেত্রে ক্রয় চালান, ক্যাশ মেমো, রসিদ ইত্যাদি। ঝ, বিনিময়। লেনদেনে কোনো না কোনো পণ্য বা সেবার বিনিময় ঘটে থাকে। আমরা দেখলাম লেনদেনকে চিহ্নিত করার উপায় বা লেনদেনের বৈশিষ্ট্য। আমরা এখানে 9টি বৈশিষ্ট্য দেখলাম। এরপরে আমরা আসছি লেনদেনের শ্রেণী বিভাগ। লেনদেনকে বিভিন্ন ভিত্তিতে বিভিন্ন উপায়ে শ্রেণী বিভাগ বা বিভক্ত করা যায়। ক, প্রাতিষ্ঠানিক সম্পর্কের ভিত্তিতে বহিঃ লেনদেন। প্রতিষ্ঠানের বাইরের বিভিন্ন পক্ষের সাথে যে প্রত্যক্ষ বা পরোক্ষ লেনদেন সংঘটিত হয় তাকে বহিঃ লেনদেন বলে। যেমন ধারে 5,000 টাকার মাল ক্রয় করা হলো। আন্তঃ লেনদেন,
যে সকল লেনদেনে বাইরের কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান জড়িত থাকে না তাকে আন্ত লেনদেন বলে। যেমন আসবাবপত্রের অবচয় ধার্য করা হলো 1000 টাকা। তাহলে প্রাতিষ্ঠানিক ভিত্তিতে লেনদেন দুই প্রকার, বহির্লেনদেন এবং আন্তঃলেনদেন। অর্থ আদান প্রদানের ভিত্তিতে, অর্থ আদান প্রদানের ভিত্তিতে লেনদেনকে 3 ভাগে ভাগ করা যায়। নগদ লেনদেন, যে সকল লেনদেনের ফলে কারবারের নগদ বা ব্যাংকে রক্ষিত অর্থের পরিমাণ পরিবর্তন ঘটায় তাকে নগদ লেনদেন বলে। যেমন নগদে আসবাবপত্র ক্রয় 2000 টাকা, এই লেনদেনের ফলে নগদ অর্থের হ্রাস ঘটছে। অনগদ লেনদেন, যে সকল লেনদেনের ফলে কারবারের নগদ বা ব্যাংক জমার কোনো পরিবর্তন হয় না কিন্তু ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটে তাকে অনগদ লেনদেন বলে। যেমন অনাদায়ী পাওনা ধার্য করা হলো 1500 টাকা। ধারে লেনদেন, যে সকল লেনদেনের ফলে নগদ অর্থের আদান প্রদান ঘটে না কিন্তু প্রাপ্য বা প্রদেয় হিসাবে সৃষ্টি হয় তাকে ধারে লেনদেন বলে। যেমন মিলন ট্রেডার্সের নিকট হতে বাকিতে 10,000 টাকা পণ্য ক্রয় করা হলো। এরপরে গ, লেনদেনের স্থায়িত্ব বা উপযোগিতার উপরে ভিত্তি করে এক, মূলধন জাতীয় লেনদেন, যে সকল লেনদেনের ফল বা কার্যকারিতা কারবারে দীর্ঘ সময় বা একাধিক বছর বিদ্যমান থাকে তাকে মূলধন জাতীয় লেনদেন বলে। যেমন মূলধন জাতীয় প্রাপ্তি, মালিক কারবারে 20,000 টাকা অতিরিক্ত বিনিয়োগ করলেন। মূলধন জাতীয় ব্যয়, কারবারে ব্যবহারের জন্য 50,000 টাকা যন্ত্রপাতি ক্রয় করা হলো। মূলধন জাতীয় আয়, মূল পুস্তক মূল্য অপেক্ষা অধিক মূল্যে স্থায়ী সম্পদ বিক্রয় করা হলে যে আয় হয় তাকে মূলধন জাতীয় আয় বলে। যেমন মোটর গাড়ির বই মূল্য 2 লাখ টাকা কিন্তু বিক্রয় করা হলো 2,50,000 টাকা, এক্ষেত্রে মূলধন জাতীয় আয় 50,000 টাকা। মুনাফা জাতীয় লেনদেন, অর্থাৎ মূলধন জাতীয় লেনদেন এবং মুনাফা জাতীয় লেনদেন। মুনাফা জাতীয় লেনদেন হচ্ছে যে সকল লেনদেনের সুবিধা বা উপযোগ একটি আর্থিক বছরের মধ্যে সীমাবদ্ধ থাকে তাকে মুনাফা জাতীয় লেনদেন বলে। যেমন মুনাফা জাতীয় আয়, ব্যবসায়ী প্রতিষ্ঠানের যেসব আয় নিয়মিত পাওয়া যায় তাকে মুনাফা জাতীয় আয় বলে। যেমন নগদে পণ্য বিক্রয় 50,000 টাকা। মুনাফা জাতীয় ব্যয়, যে সকল ব্যয়ের ফল আর্থিক বছরে শেষ হয়ে যায় তাকে মুনাফা জাতীয় ব্যয় বলে। যেমন অফিস ভাড়া প্রদান করা হলো 2,000 টাকা, বেতন প্রদান করা হলো, কর্মচারীদের বেতন প্রদান করা হলো 5,000 টাকা ইত্যাদি। উদ্দেশ্যের ভিত্তিতে লেনদেন। এক, কারবারি লেনদেন, ব্যবসায় পরিচালনার জন্য যেসব লেনদেন সংঘটিত হয় তাকে কারবারি লেনদেন বলে। অকারবারি লেনদেন, কারবারের উদ্দেশ্যের সাথে সম্পর্কহীন লেনদেনকে অকারবারি বা অব্যবসায়ী লেনদেন বলে। যেমন স্কুল কলেজে দান, বিনিয়োগের সুদ প্রাপ্তি ইত্যাদি। 3, ব্যক্তিগত লেনদেন, মানুষ ব্যক্তিগত জীবনে যে সকল লেনদেন সম্পাদন করে থাকে তাকে ব্যক্তিগত লেনদেন বলে। যেমন ছেলের স্কুলের বেতন পরিশোধ। দৃশ্যমানতার ভিত্তিতে, দৃশ্যমানতার ভিত্তিতে লেনদেন দুই প্রকার। দৃশ্যমান লেনদেন, যে সকল লেনদেনের ফলাফল দেখা যায় তাকে দৃশ্যমান লেনদেন বলে। যেমন আসবাবপত্র ক্রয় করা হলো 2,500 টাকা। অদৃশ্য লেনদেন, যে সকল লেনদেনের প্রভাব সরাসরি দৃষ্টিগোচর হয় না কিন্তু হিসাব বইতে লিপিবদ্ধ করতে হয় তাকে অদৃশ্যমান লেনদেন বলে। যেমন আসবাবপত্রের উপরে অবচয় ধার্য করা হলো 500 টাকা। এরপরে আসছি আমরা হিসাব কাকে বলে। একই জাতীয় লেনদেনগুলোকে নির্দিষ্ট শিরোনামে একত্রিত করে যে বিবরণী তৈরি করা হয় তাকে হিসাব বলে। কায়সু এন্ড কিমেলের মত অনুসারে নির্দিষ্ট সম্পদ, দায় ও মালিকানা সত্ত্ব সমূহের স্বতন্ত্র হ্রাস বৃদ্ধি ও সংরক্ষণকে হিসাব বলে। আর এন কার্টারের মতে খতিয়ানে সংরক্ষিত কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তু সংক্রান্ত বিষয়ে সংঘটিত লেনদেন সমূহের সংক্ষিপ্ত বিবরণীকে হিসাব বলে। যেমন সম্পদ হিসাব, দায় হিসাব, উত্তোলন হিসাব, আয় হিসাব, ব্যয় হিসাব ইত্যাদি।
তাহলে হিসাব হচ্ছে মূলত একই জাতীয় লেনদেনগুলোকে নির্দিষ্ট শিরোনামে একত্রিত করে যে বিবরণী তৈরি করা হয় তাকে হিসাব বলে। হিসাবের শ্রেণীবিভাগ সনাতন ধারণা অনুসারে। সনাতন ধারণা অনুসারে হিসাব ব্যক্তিবাচক হিসাব। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে যে হিসাব রাখা হয় তাকে ব্যক্তিবাচক হিসাব বলে। প্রাপ্য অথবা দায়ের ভিত্তিতে ব্যক্তিবাচক হিসাব দুই প্রকার, যথা দেনাদার হিসাব ও পাওনাদার হিসাব। দেনাদার হিসাব কি? যেসব ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট পাওনা বা প্রাপ্য থাকে তাদের হিসাবকে দেনাদার হিসাব বলে। বর্তমান দেনাদার হিসাবকে আধুনিক পদ্ধতিতে প্রাপ্য হিসাব বলা হয়। পাওনাদার হিসাব যেসব ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট থেকে ধারে পণ্য বা সেবা ক্রয় করা হয় তাদের হিসাবকে পাওনাদার হিসাব বলা হয়। এখানে ব্যক্তিবাচক হিসাবের দুইটি অংশ, দেনাদার হিসাব, পাওনাদার হিসাব। অব্যক্তিবাচক হিসাব। অব্যক্তিবাচক হিসাব কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম ব্যতীত যে সকল হিসাব সংরক্ষণ করা হয় তাদেরকে অব্যক্তিবাচক হিসাব বলে। অব্যক্তিবাচক হিসাব দুই প্রকার, যথা সম্পত্তিবাচক হিসাব ও নামিক হিসাব। সম্পত্তিবাচক হিসাব যেসব হিসাবে ব্যবসায়ের বস্তুগত ও অবস্তুগত দ্রব্যাদির হিসাব রাখা হয় এবং যেসব হিসাবের সুবিধা একাধিক বছরব্যাপী বিদ্যমান থাকে তাদেরকে সম্পত্তিবাচক হিসাব বলে, যেমন আসবাবপত্র হিসাব, করকবজা হিসাব, যন্ত্রপাতি হিসাব ইত্যাদি। নামিক হিসাব সকল আয় এবং আয় জাতীয় হিসাবকে একত্রে, সকল আয় এবং ব্যয় জাতীয় হিসাবকে একত্রে নামিক হিসাব বলা হয়। সকল শুধুমাত্র আয় না, আয় এবং ব্যয় উভয় হিসাবকে একত্রে নামিক হিসাব বলা হয়। খরচ বা ব্যয় হিসাবের দুটি ভাগ। খরচ বা ব্যয় হিসাব যে সকল ব্যয়ের সুবিধা সাধারণত একটি হিসাবকালের মধ্যেই শেষ হয়ে যায় তাকে খরচ হিসাব বলে, যেমন বেতন হিসাব, ভাড়া হিসাব, অবচয় হিসাব ইত্যাদি। আয় হিসাব কারবারের সকল আয়, যে সকল আয় হিসাবের মাধ্যমে সংরক্ষণ হয় তাদেরকে আয় হিসাব বলে, যেমন বিক্রয় হিসাব, প্রাপ্ত কমিশন হিসাব ইত্যাদি। অর্থাৎ নামিক হিসাব হচ্ছে আয় এবং খরচ সংক্রান্ত যে হিসাবগুলো থাকে সেগুলো হচ্ছে নামিক হিসাব। অর্থাৎ এক নজরে আমরা বলতে পারি সনাতন পদ্ধতিতে হিসাব পাঁচ প্রকার: দেনাদার হিসাব, পাওনাদার হিসাব, সম্পত্তি বিচার বা সম্পত্তিবাচক হিসাব, খরচ হিসাব এবং আয় হিসাব। এই সাথে আমরা সনাতন ধারণা অনুযায়ী ডেবিট এবং ক্রেডিট নির্ণয়ের যে সূত্র আছে সেটি আমরা শিখব। আমরা দেখেছি যে দেনাদার এবং পাওনাদার হিসাব এই দুটির ক্ষেত্রে দেনাদার বৃদ্ধি পেলে দেনাদার হিসাব ডেবিট এবং দেনাদার কমে গেলে দেনাদার হিসাব ক্রেডিট হবে। ঠিক বিপরীতভাবে পাওনাদারের ক্ষেত্রে পাওনাদার বৃদ্ধি পেলে পাওনাদার হিসাব ক্রেডিট হবে এবং কমে গেলে পাওনাদার হিসাব ডেবিট হবে। এখানে দেখা যাচ্ছে দেনাদার বৃদ্ধি পেলে পাওনাদার বৃদ্ধি পেলে দেনাদার হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। বিপরীত কমে গেলে দেনাদার হিসাব ক্রেডিট, কমে গেলে পাওনাদার হিসাব ডেবিট। আমরা পরবর্তীতে উদাহরণের সাহায্যে আলোচনা করব। আর মেইনলি আমরা আধুনিক পদ্ধতিতে শিখব ডেবিট এবং ক্রেডিট নির্ণয়ের পদ্ধতি। 3 সম্পত্তিবাচক হিসাবের ক্ষেত্রে সম্পত্তি বৃদ্ধি পেলে সম্পদ হিসাব ডেবিট এবং সম্পদ কমে গেলে সেটি ক্রেডিট। খরচ সংঘটিত হলে খরচ হিসাব ডেবিট এবং আয় অর্জিত হলে সংশ্লিষ্ট আয় হিসাব ক্রেডিট। এক্ষেত্রে আমরা বলতে পারি দেনাদার বৃদ্ধি পেলে, অর্থাৎ যেমন ধারে পণ্য বিক্রয় করা হলো, ধারে পণ্য বিক্রয় করা হলে সেক্ষেত্রে দেনাদার হিসাব ডেবিট এবং বিক্রয় ক্রেডিট, অর্থাৎ এখানে দেনাদার ডেবিট হচ্ছে। আবার কমে গেলে দেনাদার হিসাব ক্রেডিট কিভাবে হয়? যদি দেনাদারের নিকট অর্থ পাওয়া যায় সেই ক্ষেত্রে দেনাদার হ্রাস পাবে, তখন নগদান হিসাব ডেবিট, দেনাদার হিসাব ক্রেডিট। একই রকম ভাবে পাওনাদার বৃদ্ধি পেলে পাওনাদার হিসাব ক্রেডিট, অর্থাৎ যদি ধারে পণ্য ক্রয় করা হয় সেক্ষেত্রে পাওনাদার বৃদ্ধি পায় এবং পাওনাদার বৃদ্ধি পেলে সেক্ষেত্রে পাওনাদার হিসাব ক্রেডিট হবে, অর্থাৎ ক্রয় ডেবিট, পাওনাদার ক্রেডিট।
একই রকম ভাবে যখন পাওনাদারকে অর্থ পরিশোধ করা হবে তখন পাওনাদার পরিমাণ হ্রাস পাবে, সেক্ষেত্রে পাওনাদার ডেবিট হবে, অর্থাৎ পাওনাদার ডেবিট, নগদান ক্রেডিট। সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট এবং কমে গেলে ক্রেডিট। আসবাবপত্র ক্রয় করা হলো, সুতরাং আসবাবপত্র ডেবিট। আবার আসবাবপত্র বিক্রয় করে দেওয়া হলো, যদি সম্পত্তি হিসাবে এটাকে বিক্রি করে দেওয়া হয় সেক্ষেত্রে নগদান ডেবিট, আসবাবপত্র হিসাব ক্রেডিট। খরচ আমাদেরকে মনে রাখতে হবে, সাধারণত খরচ সবসময় ডেবিট হয়, আর কখন ক্রেডিট হয় সেটা ব্যতিক্রম হিসাবে আমরা জানবো পরবর্তীতে আলোচনায়, আমরা জানতে পারবো। আয়, আয় আমরা সবসময় ক্রেডিট হয়। আমরা এক নজরে তাহলে মনে রাখতে পারি, দেনাদার বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট। পাওনাদার বৃদ্ধি পেলে ক্রেডিট, হ্রাস পেলে ডেবিট। সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট। আয়, খরচ ডেবিট এবং আয় ক্রেডিট। আমরা এর পরবর্তী অংশ আলোচনায় এখনই চলে আসব। আমরা আগের কিছু দেখতে পাচ্ছি, হিসাবের শ্রেণী বিভাগ সনাতন ধারণা অনুসারে আমরা হিসাব বিজ্ঞানের সনাতন ধারণা নিয়ে আলোচনা করেছি। আমরা আধুনিক নিয়ম অনুসারে, আমরা সনাতন ধারণা নিয়ম অনুসারে হিসাবের শ্রেণী বিভাগ করেছি। এখন আমরা আধুনিক নিয়ম অনুসারে আমরা হিসাবগুলোকে দেখব যে এটিকে কয় ভাগে ভাগ করা যায়। আধুনিক হিসাবের শ্রেণী বিভাগ করতে গেলে প্রথমেই আমরা হিসাবের যে এখানে একটা সমীকরণ দেখা যাচ্ছে, a equal to l plus o or a equal to l plus c plus r plus r minus e minus d, এই উপাদানগুলোকে আমরা বিশ্লেষণ করব। অর্থাৎ এই হিসাবের শ্রেণী বিভাগ এই 1 2 3 4 5 6 ছয়টি ভাগ। প্রথমে a equal to asset, asset মানে সম্পদ বা সম্পত্তি। asset সম্পত্তি কি? সম্পত্তি হচ্ছে ভবিষ্যতে প্রাপ্য সুবিধাই সম্পদ, যেমন আসবাবপত্র, অগ্রিম বীমা ইত্যাদি। আর আমরা আধুনিক নিয়ম অনুসারে আমরা জানবো, কারবারের সম্পদ বৃদ্ধি পেলে সেটা ডেবিট হয় এবং হ্রাস পেলে উক্ত সম্পদ ক্রেডিট হয়। আমরা সনাতন ধারণা অনুযায়ী অলরেডি জেনে গেছি, এটা সাধারণত ডেবিট ব্যালেন্স হয়। এল, এল মানে লায়াবিলিটিস, এর অর্থ লায়াবিলিটিস, লায়াবিলিটিস মানে হচ্ছে দায়। দায় হিসাবটা কি? কারবারের কাছে তৃতীয় পক্ষের দায়কে, পক্ষের পাওনাকে দায় বলা হয়, যেমন প্রদেয় হিসাব, ঋণ হিসাব, বকেয়া খরচ ইত্যাদি। কারবারের দায় বৃদ্ধি পেলে ক্রেডিট এবং হ্রাস পেলে উক্ত দায় ডেবিট হয়। দায় সাধারণত ক্রেডিট ব্যালেন্স হয়, আমরা একটু আগে এটা দেখেছি। গ, মালিকানা সত্ত্ব, ও ই বা ওনার্স ইকুইটি, ওনার্স ইকুইটি বা মালিকানা সত্ত্ব। কারবারে মোট সম্পদ হতে বহির্দায় বাদ দিয়ে যা অবশিষ্ট থাকে তাই মালিকানা সত্ত্ব। মালিকের নিকট কারবারের দায়কে মালিকানা সত্ত্ব বলা হয়। তবে মালিকানা সত্ত্ব চারটি হিসাবের উপর নির্ভরশীল। চারটি যে হিসাবগুলো হচ্ছে সি, আর, ই, ডি। সি অর্থ ক্যাপিটাল বা মূলধন, মালিক যেটা কারবারে সরবরাহ করে থাকে। আর অর্থ রেভিনিউ বা রাজস্ব বা আয়। ই এক্সপেন্স বা খরচ বা এক্সপেন্ডিচার।
ডি ড্রয়িংস মানে উত্তোলন। এগুলো আমরা একটি একটি করে দেখব। তার আগে আমরা জেনে নিতে পারি যে আমরা যে সমীকরণটি দেখলাম সেটাকে বলা হয় হচ্ছে হিসাব সমীকরণ। এবং এটাকে আমরা বলতে পারি যে সমীকরণের সাহায্যে কারবার বা ব্যবসায় প্রতিষ্ঠানের সম্পদ ও দায় সবসময় সমান থাকে এটি দেখানো যায়, তাকে হিসাব সমীকরণ বলে। আর হিসাব সমীকরণটা একেবারে মৌলিক রূপ হচ্ছে a = l + ওই, এখানে সম্পদ = দায় প্লাস মালিকানা সত্ত্ব বা মালিকানা সত্ত্ব। a = l + c প্লাস c - d প্লাস r - e, অর্থাৎ এখানে সম্পদ দায় প্লাস মূলধন মাইনাস উত্তোলন প্লাস আয় মাইনাস খরচ। Where A = asset, L = liabilities, O = owner's equity, capital, C তে capital, D তে drawings, R তে revenue, E তে expense। এবার আমরা আলোচনায় আসছি ক্যাপিটাল, মূলধন। আমরা যে চারটি উপাদানের কথা বলেছি যে মালিকানা সত্ত্ব বা মালিকানা সত্ত্ব নির্ভর করে চারটি উপাদানের উপর। সেই চারটি উপাদান হচ্ছে প্রথমে ক্যাপিটাল মানে মূলধন। মূলধন হিসাব হলো মালিকের একটি স্থায়ী হিসাব। মালিক কর্তৃক বিনিয়োগকৃত অর্থ সম্পদ এর সাথে আয় অতিরিক্ত মূলধন যোগ করে এবং যাবতীয় খরচ ও উত্তোলন বাদ দিয়ে মূলধন নির্ণয় করা হয়। মূলধন হিসাব সাধারণত ক্রেডিট ব্যালেন্স। এরপর উত্তোলন। উত্তোলন কি? উত্তোলন হচ্ছে মালিক কারবার হতে ব্যক্তিগত প্রয়োজনে বা কাজে কোন সম্পদ গ্রহণ করলে বা উত্তোলন করলে তাকে উত্তোলন বলে। মূলধন হতে উত্তোলন বাদ দিয়ে মালিকানা সত্ত্ব নির্ণয় করা হয়। মালিক কারবার হতে ব্যক্তিগত প্রয়োজনে কোনো সম্পদ বা নগদ অর্থ উত্তোলন করলে উত্তোলন হিসাব ডেবিট হয়। উত্তোলন সাধারণত ডেবিট ব্যালেন্স হয়। খরচ এক্সপেন্স, ব্যবসায়িক কার্যাবলী পরিচালনার জন্য দৈনন্দিন যে খরচ হয় তাকে ব্যয় বলে। মূলধন হতে খরচ বাদ দিয়ে মালিকানা সত্ত্ব নির্ধারণ করা হয়। খরচ প্রদান করা হোক অথবা বকেয়া থাকা হোক, খরচ সংঘটিত হলেই সেটি খরচ হিসাবে ডেবিট হয়। সাধারণত খরচ ডেবিট ব্যালেন্স হয়। রেভিনিউ বা আয়, ব্যবসায়িক বা অন্যান্য কার্যক্রম যা মালিকানা সত্ত্ব বৃদ্ধি করে তাই আয়। মূলধনের সাথে আয় যোগ করে মালিকানা সত্ত্ব নির্ধারণ করা হয়। আয় নগদে পাওয়া যেতে পারে কিংবা নগদে নাও পাওয়া যেতে পারে। আয় অর্জিত হলেই আয় হিসাবকে ক্রেডিট করতে হয়। আমরা একটি উদাহরণ দেখতে পাচ্ছি। আমরা বিস্তারিত উদাহরণ নিয়ে আগামী দিনের ক্লাসে আলোচনা করব। আজকে আমরা আমাদের আলোচনা এখানেই শেষ করব। আর দেখা হবে পরবর্তী ক্লাসে। সবাইকে ধন্যবাদ।